জীবনের প্রতিটা পা সাবধানে ফেলো, কারণ তোমার ভুল ধরার জন্য অনেকেই অপেক্ষা করে আছে। এই যে কথাটা, এর ব্যাখ্যাটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে সকলকে গুড মর্নিং জানিয়ে রোজকার মতো আজকের ব্লগটি শুরু করলাম। আপনাদের দাদা ভাই আর আমি চা খেতে বসেছি, ছেলে মেয়ের এখনও নামেনি। বলো, কেমন হয়েছে চা খেতে? দারুণ হয়েছে চা। টোস্ট বিস্কুট দারুণ লাগে চায়ের সঙ্গে খেতে, গরম গরম চায়ের সঙ্গে করকরে টোস্ট বিস্কুট হেভি জিনিস, দারুণ জমে যায়। এখনও তো ছেলে মেয়েরা নামেনি। নামবে দাঁড়াও, টোস্ট বিস্কুট বলো ওদের, দেখো ট্যাগ করে নেমে আসবে। খাও। আজকে তো স্কুল যাবা? না তাড়াতাড়ি করো রান্না বান্না। আমার তো আজকে দেরি হয়ে গেল। চা একটু করে দাও, খেয়ে চলে যায়। এখন বসিয়ে দিয়েছি সকালের টিফিনের জন্য সেদ্ধ ভাত। তারপর রান্নাঘরের বেসিনে প্রচুর বাসন জড়ো করেছি, বাসনগুলো এখন ধুয়ে নেব। আগের দিন বিরিয়ানি বানানো হয়েছিল, একটু বিরিয়ানি রয়ে গেছে, সেটা প্যাকেটে ভর্তি করে নিচ্ছি। আর যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, এই বিরিয়ানি আর খাবো না, ফেলে দিতে হবে। পাকপুকালিতে খেয়ে নেবে, খাবার নষ্ট করতে ভীষণই খারাপ লাগে, কিন্তু কিছু তো করার নেই, এটুকু বেঁচে গেছে, রাখলাম না, নামিয়ে দিলাম। এখন ময়লাটা ফেলে দিয়ে আসলাম, বাসনগুলো ভিজিয়ে নিয়ে হাঁড়ি দুটো প্রথমে মেজে নেব, তারপর বাকি বাসনগুলো আছে সেগুলো মেজে নেব। আর এখন আগের দিনের বাসমতি চালের ভাত একটু বেঁচে গেছিলো, সেটা একটা পাত্রে রেখে দিলাম, সকালের টিফিনে খাওয়া হয়ে যাবে। আপনাদের দাদাভাই তো বাসমতি চালের ভাত খেয়েছিল, ও তো বিরিয়ানি খায় না। আর এখন বাসন মাজতে মাজতে যে কথাটা আমি টাইটেলে লিখেছিলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। জীবনে চলার পথে প্রতিটা পা সাবধানে ফেলা উচিত, কারণ আমার ভুল ধরার জন্য বা তোমার ভুল ধরার জন্য অনেকেই অপেক্ষা করে আছে। এই কথাটা একেবারেই ভীষণই সত্য। কারণ দেখুন না, একটা ছোট্ট বাচ্চা ভুল করলে তার মা তাকে শাসন করে, আর সেই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয়, স্কুলে যেতে শুরু করে, স্কুলে গিয়ে কিছু ভুল করলে টিচার তাকে শাসন করে, এভাবেই কিন্তু চলতে থাকে। তারপর সেই বাচ্চা বড় হয়, বিয়ে হয়ে যখন সে সংসার জীবনে প্রবেশ করে, যেমন ধরুন মেয়েরা, ছেলেদের কথা বাদই দিলাম, মেয়েরা যখন শ্বশুরবাড়িতে আসে তাদের ভুল ধরার মানুষের তো অভাব থাকে না। তার প্রতিটা পা সে কতটা সাবধানে ফেলবে সেটাই যেন সে বুঝতে পারে না। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার সমস্ত বাসন ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর আপনাদের দাদা ভাইও সকালের সেদ্ধ ভাত খেয়ে স্কুলে বেরিয়ে গেছে। এখন বাসনগুলো গামলার ভেতরে উপুর দিয়ে দিচ্ছি, এভাবে ফাঁক ফাঁক করে উপুর করে রাখলে বাসনের পুরো জলটা ঝরে যাবে এবং বাসন খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে, কোনো বাসনের ভেতরে জল থাকবে না, বাসনগুলো ভীষণই ফ্রেশ থাকবে। তাই ওভাবে উপুর করে রাখলাম। আর এদিকে দুধ চলে এসেছিলো, দুধটা জাল দিতে বসিয়ে আমি সবার জন্য, বাকি সবার জন্য খাবারটা বাড়তে গেলাম, সকালের টিফিনটা আর কি। আজকে সকালের টিফিনে সেদ্ধ ভাত খাওয়া হবে। আর চায়ের ছাকনাটা খুব ভালো করে ধুয়েছি, দেখালাম যে দুধ ছেঁকে নেওয়ার পর চায়ের ছাকনাটা ভালো করে ধুয়ে রেখেছি, এই আর কি। এখন সকালের টিফিন খেয়ে চলে যাব ছাদে গাছে জল দিতে। আর যে কথাটা বলছিলাম, আপনার ভুল ধরার লোকের অভাব থাকবে না। এই যেমন ধরুন শ্বশুরবাড়িতে নতুন বিয়ে হয়ে বউ হয়ে এসেছেন, আপনি একটু ছোট করে সিঁদুর পরেছেন, বাড়ির অনেকেরই পছন্দ নয়, কেউ বলে বসবে মা অত ছোট করে সিঁদুর পরলে কেন, একটু বড় করে পরো। পরের দিন বড় করে সিঁদুর পরলেন, মা তুমি মাথায় ঘোমটা দিচ্ছ না, ভালো করে নতুন বউ ঘোমটা দিয়ে থাকবে, দেখতে কত ভালো লাগবে। আপনার ভুল ধরার লোকের অভাব নেই, ওই যে বললাম, তারা ভুল ধরতেই থাকবে। আপনি যে কিভাবে সাবধানে চলবেন আপনার ধারণার বাইরে থাকবে। আবার শুধু গৃহিণী বা নতুন বউ বলে নয়, আপনার বাড়ির যে কর্ত্রী, আপনার যে শাশুড়ি, তার ভুল ধরারও লোকের কিন্তু অভাব থাকে না, তারও ভুল সবাই ধরতেই থাকে। কারণ আপনার শ্বশুরমশাই আছেন না, তিনি কিন্তু আপনার শাশুড়ির ভুল ধরবে। ওই বয়সে এসে সেও বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল, এটাই হচ্ছে বাস্তব জীবন। ছাদের টবের গাছগুলোতে জল দিয়ে নিয়ে এই দিকের এই থার্মোকলের দুটো বাস্কেট আছে সেটা সরিয়েছি। দেখুন পিঁপড়ের ডিম আছে, ওই যে কালো পিঁপড়ে, ডিম পিঁপড়েগুলো হয় না, সেই পিঁপড়ের ডিম আছে। বাস্কেটটা ভেঙে একদম নষ্ট হয়ে গেছে, বাস্কেটটাকে বদলে নেব। আর ওই জায়গাটা একটু পরিষ্কার করব বলে ছেলে আর আমি দুজনে মিলে ছাদে এসেছি, আর মেয়ে ভিডিওটা করে দিচ্ছে। আর চারপাশের ভিউটা দেখুন, ভীষণ সুন্দর লাগছে। আর থার্মোকলের বাস্কেটের ভেতরে যে গাছগুলো আছে সেগুলোকে অন্য টবে বসিয়ে দেবো, দুটো গাছ রিপোর্টিং করব, এগুলো ইচ্ছে আছে, দেখি কত দূর কী করা যায়, এই আর কি।
আচ্ছা, সাবধানে চলতে হবে, না হলে ভুল ধরবে, এর জন্য কি জীবন থেমে থাকবে? জীবন কিন্তু থেমে থাকে না, জীবন জীবনের মতো চলতে থাকে। চাষি থেকে শুরু করে ডাক্তার, উকিল, কামার, কুমোর, ছুতোর, রাজনৈতিক নেতা, নেত্রী, প্রত্যেকের ভুল আমরা প্রত্যেকের ধরতেই থাকি। কিন্তু প্রত্যেকে তো নিজের কাজ বন্ধ করে চলবে না, প্রত্যেকে তার নিজের কাজটি করতে থাকবে। চাষি চাষ করতে গিয়ে ভুল করেছে প্রথমবার, পরের বার সে শুধরে নেবে, এভাবেই চলতে থাকবে। কামার কোনো কিছু তৈরি করতে গিয়ে ভুল করে ফেলেছে, পরের বার সে শুধরে নেবে। গৃহিণীও সেইভাবেই চলবে। তবে ভুল করেই তো মানুষ শিক্ষা নেয়। আর সাবধানে চলার কথা যদি বলতে হয়, সাবধানে চলা বলতে আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে যে সাবধানে চলবো এই কারণে যে সংসার জীবনে আমি যতদিন সংসার করব, মানে বৃদ্ধ বয়স পর্যন্ত যখন আমি পৌঁছাবো, তখন বেশ কিছু সঠিক পদক্ষেপ নিয়ে জীবনটাকে চালাতে হবে। যেমন ধরুন, সঠিক সময়ে সঞ্চয় করতে হবে, সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে, না হলে কিন্তু ভবিষ্যতে আপনাকে শেষ জীবনে এসে কষ্ট পেতে হবে। এখন এই স্নেক প্ল্যান্টটাকে মেয়েকে বললাম নিচ থেকে উপরে নিয়ে যেতে, ছাদের উপরে রিপোর্টিং করব। স্নেক প্ল্যান্টটাকে পটিং করা হয়েছিল না, নার্সারি থেকে এনে এভাবেই ঘরে রাখা ছিল, এখন পটিং করে নেব। এটা পটিংই হচ্ছে ধরুন, আর রিপোর্টিং আরও কিছু গাছ আছে যেগুলো করে নেব। আর আমি যে কথাটা বলছিলাম সাবধানে চলা, এটা হচ্ছে জীবনের চলার পথে চলা। কিন্তু আপনি যদি আরও উচ্চ মার্গে পৌঁছাতে চান, যেমন সাধনার দ্বারা ঈশ্বরের কাছে পৌঁছাতে চান, সেখানেও কিন্তু আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করে সাধন পথ অতিক্রম করতে হবে, তবেই আপনি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন। আর সেখানে পৌঁছাতে গেলে আপনাকে বাধা দেওয়ার জন্য অনেকেই থাকবে। সেই সমস্ত বাধা অতিক্রম করে আপনাকে আপনার নিজের কাজটি করে যেতে হবে, আপনার ধ্যানে আপনাকে মগ্ন হতে হবে, তবেই আপনি ঈশ্বরের দর্শন পাবেন, আপনি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন। সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আপনি আপনার অভিষিপ্ত লক্ষ্যে পৌঁছে যাবেন। দেখুন, ইনডোর প্ল্যান্টটা আমার পটিং করা হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। আর তুলসী গাছটাও কিন্তু পটিং করে দিয়েছি। আর এখন ওই যে টাইম ফুল যেটা বলে, আর আরও একটা তুলসী গাছ আছে, সেটা ওই দিকের ছাদে একটা বাস্কেট আছে, মানে থার্মোকলের বাস্কেটের মধ্যে দিয়ে দিলাম। গাছটা আশা করছি হয়ে যাবে। কোনো গাছ আমার নষ্ট করতে ভালো লাগে না, যতটুকু যেখানে জায়গা পাই মনে হয় গাছগুলোকে বসিয়ে রাখি, এই আর কি। আবার অনেক সময় দেখা গেছে এই সমাজ ব্যবস্থায় অনেক মহাপুরুষরাও ভালো কাজ করার পরেও তাদেরকে শাস্তি পেতে হয়েছে, তাদের শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড। যেমন ধরুন মহান সক্রেটিস, তার কিন্তু কোনো ভুল ছিল না, এখন সেটা প্রমাণিত। কিন্তু সেই সমাজ ব্যবস্থায় যারা সমাজের মাথা ছিলেন, তারা বিচার করে সক্রেটিসের হাতে বিষ ঢেলে দিয়েছিল, হেমলক বিষ। তাকে সেই বিষ পান করতে হয়েছিল, তার বিচারে সেটাই তার সাজা ছিল। আর সেই বিষ পান করে সেই সভাতেই তার মৃত্যু হয়েছিল। মহান পুরুষ যীশুখ্রিস্ট, তাকে কাটার মুকুট পরানো হয়েছিল এবং বিচারে তাকে ক্রুশে বিদ্ধ হতে হয়েছিল। কী ভুল তিনি করেছিলেন? এখন কিন্তু প্রমাণিত তিনি কোনো ভুলই করেননি। এই যে মহান পুরুষেরা কতটুকু ভুল করেছে, কতটাই বা অসাবধানে পা ফেলেছে বলুন, তাদেরও কিন্তু শাস্তি পেতে হয়েছে, ভুল না করে শাস্তি পেতে হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু, তাকেও কিন্তু ভুল না করেই শাস্তি পেতে হয়েছে। তাকে একবার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, মানে সমাজের মানুষেরা তার উপরে বিরক্ত হয়ে, তার উপরে চড়াও হয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছিল। এগুলো কি সবসময় সঠিক হয়েছে? এগুলো তো ভুল সিদ্ধান্ত, কিন্তু এখন প্রমাণিত তারা কোনো ভুল কাজ করেননি। মহাপুরুষেরা সঠিক কাজই করেছিলেন, সমাজের বিচারকদের সেটা ভুল ছিল, তারা ধরতেই পারেননি যে আমরা ভুল করছি। মহান পুরুষেরা ঠিকই করে গেছে, ঠিকই বলেছে। এখন স্নান সেরে চলে এসেছি পুজো করে নিতে। পলতে পাকিয়ে প্রদীপ জ্বেলে নিলাম, ধূপ জ্বেলে নিলাম, ঠাকুরের প্রসাদ কেটে নিয়েছি। প্রসাদে আজকে কলা দিয়েছি,
তারপর একটা পঞ্চমুখী জবা ছিল, সেটা লক্ষ্মীর ঘটে স্থাপন করে লক্ষ্মীর ঘটে অর্পণ করলাম। বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম। এবার একটু আরতি সেরে নেব, তারপর নিচে গিয়ে রান্নাঘরের যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নেব। আর রান্নাঘরের কাজকর্ম সারতে সারতেই আমি আজকের যে টাইটেলটা ব্যবহার করেছি, জীবনে চলার পথে সাবধানে পা ফেলো, কারণ তোমার ভুল ধরার জন্য অনেকেই রয়েছে, তার আরও একটু ব্যাখ্যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। জীবনে চলার পথে সাবধানে পা ফেলার জন্য আমার মনে হয়েছে বেশ কিছু বিষয়ে সচেতন থাকা উচিত। যেমন ধরুন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, অসৎ কোনো কাজ না করা এবং জীবনে একটু সঞ্চয় করা। তাহলেই মনে হয় সাবধানতাটা সঠিকভাবে অবলম্বন করা হবে। যেমন মানুষের প্রাথমিক যে চাহিদা সেটা হচ্ছে খাদ্য। খাবারটা ঠিক সময়ে খেতে হবে, আর সেই খাবারটা পাওয়ার জন্য আমাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। অপব্যয় করা যাবে না, ব্যয়ের পরিমাণ সঠিক রাখতে হবে। আর ব্যয়ের পরিমাণ যদি সঠিক না থাকে, আপনার কিন্তু সঞ্চয় হবে না। আয়ের থেকে ব্যয় বেশি হলে তো সংসার চলবে না। ভবিষ্যতের জন্য আপনাকে সঞ্চয় করে রাখতে হবে। এটাই হচ্ছে সাবধানে চলা, আমার এটা মনে হয়। আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন। এই সভ্য জগতে লজ্জা নিবারণের জন্য আমাদের প্রত্যেকের এক টুকরো পোশাকের দরকার। যার যেমন আর্থিক সামর্থ্য সে সেই রকম পোশাক কিনে ব্যবহার করবে। আমার মনে হয় এটা একদম সঠিক, কারণ এটাই হচ্ছে একটা সাবধানতা। আপনার আয় যতটুকু তার চাইতে আপনি যদি ব্যয় বেশি করে ফেলেন, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, ডাক্তারের কাছে চিকিৎসা এর বাবদে, তাহলে তো আপনার সাবধানে চলা হলো না। আপনাকে সাবধানে চলতে হবে। আপনারা সাংসারিক জীব, আমাদের সংসারের দিকটাই বেশি করে খেয়াল রাখতে হবে, ভবিষ্যতের কথা ভাবতে হবে। আর পড়ে রইল বাসস্থান। বাসস্থান কুঁড়ে ঘরেও মানুষ বসবাস করতে পারে, কিন্তু যার যেমন সামর্থ্য, যার যেমন আর্থিক অর্থের জোর, সে সেরকম বাড়ি বানাবে। এখনকার দিনে পাকা বাড়ি প্রত্যেকেরই প্রায় আছে, কাঁচা বাড়ি নেই বললেই চলে। তবে বস্তি যে অংশগুলো, সেখানে শহরের দিকে বা গ্রামের একেবারে প্রত্যন্ত অংশে যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, সেখানে পাকা বাড়ি দেখা যায় না। তারা তাদের মতন একটা বাসস্থান করে নেয়, যেখানে মাথার উপরে হয়তো পলিথিন থাকে। এটাই আমি বলতে চাইছি, আপনার অর্থের সামর্থ্য যতটুকু, সেই অনুযায়ী সাবধানতা অবলম্বন করে আপনি আপনার মাথা গোঁজার ঠাঁইটি নির্মাণ করবেন। কারণ আপনাকে কিছুটা সঞ্চয় করতে হবে ভবিষ্যতের জন্য। যদি ভবিষ্যতের সঞ্চয়টা আপনি এখন থেকে ব্যবস্থা করে না রাখেন, যখন আপনার বয়স হবে, চিকিৎসার প্রয়োজন হবে, অনেক অর্থের প্রয়োজন হবে, তখন কিন্তু আপনাকে নির্ভরশীল হতে হবে আর কি। এটা হচ্ছে এক ধরনের সাবধানতা। এই সাবধানতাটা অবলম্বন করতে হবে, আর তার সঙ্গে আপনাকে সৎ পথে চলতে হবে, সঞ্চয় করতে হবে। অসৎ পথে গেলে আপনার কিন্তু ঘোর বিপদ। আপনি এই সমাজে অসৎ পথে চললে পারে টিকতে পারবেন না। এমনকি আপনাকে ঈশ্বরের কাছেও তার জবাবদিহি করতে হবে। আমার তো সেটাই মনে হয়। এভাবেই সাবধানতা অবলম্বন করে চলা উচিত। আমার ব্যাখ্যা ভুলও হতে পারে, ভুল ত্রুটি যাই হোক মার্জনা করে নেবেন। রান্নাবান্না তো দুপুরের হয়েছে দেখলেন। আজ শনিবার, গতকাল যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছিল, একেবারে হালকা পাতলা রান্না করেছি। একটু ডাল করেছি, আলু পোস্ত আর বেগুন ভাজা। রান্নাবান্না করে নিয়ে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিলাম, বাসনপত্র মেজে নিলাম। কারণ আগামী দিন রবিবার আছে, একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। জানি না যাওয়া হবে কি না, তবে যাওয়ার যেহেতু ইচ্ছে আছে, বাসনগুলো সমস্ত গুছিয়ে ধুয়ে রাখলাম। যদি আপনাদের দাদা ভাইয়ের শরীরটা সুস্থ থাকে, তাহলে একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। জানি না কত দূর কী হবে। যদি শরীরটা ভালো থাকে, ওর শরীরটা একটু খারাপ আছে, কেন জানি না, ঠান্ডা লেগেছে খুব, আর শরীরটা খারাপ লাগছে বারবার বলছে, যার কারণে এখনও আমরা ডিসিশানটা নিতে পারিনি যাব কি যাব না। কিচেনের ওয়াল টাইলসগুলো খুব ভালো করে মুছে নিলাম। তারপর গ্যাসটাও খুব ভালো করে মুছে নিচ্ছি। রান্নাঘরে রান্নার পরে গ্যাস ওভেনটা যদি সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখা হয়, তাহলে রাত্রিবেলায় সন্ধ্যার সময় যখন চা খেতে আসা হয়, তখন কিন্তু রান্নাঘরে ঢুকে মনটা একদম খুশি হয়ে যায়।
আমি খুব সুন্দর করে রান্নাঘরে রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। সবাই হয়তো রাখেন, আমি আমারটা বলছি। রান্নাঘর পরিষ্কার থাকলে মনে আনন্দ আর ধরে না, কি বলবো বন্ধুরা, মন ভীষণ খুশি হয়ে যায়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাঘর একদম টিপটপ করে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব সন্ধ্যাবেলার সন্ধ্যা প্রদীপ জেলে দিতে। ধূপ প্রদীপ জেলে তুলসী মঞ্চে সন্ধ্যা দেখিয়ে দেব। কারণ আজকে দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছিলো। রান্না করে খাওয়া দাওয়ার পর একটু বসে নিয়েই বাসন ধুতে শুরু করেছিলাম। বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এখন চলে এসেছি পুজো সেরে নিতে। আজকে একটা ওই যে কি ধূপ জানি না, ওটার নাম আমার মনে নেই। ধূপের নামটা বোধহয় আমার মেয়ে বলেছিল, মেয়ে কলকাতা থেকে এনেছে, ওই ধূপটা জ্বেলে দিলাম। আর এখন যাচ্ছি তুলসী মঞ্চে সন্ধ্যা দেখাতে। তার আগে ঘরের দেয়াল আলমারিতে যে ঠাকুরের ফটোগুলো আছে সমস্ত ঠাকুরের ফটোতে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিলাম। সন্ধ্যা প্রদীপ জেলে নিয়ে এখন নিচে চলে এসে চা বানানো হয়েছে। দুধ চা বানিয়েছি আমাদের 3 জনের জন্য, আর আপনাদের দাদা ভাই আজকে দুধ চা খাবে না বললো, ওর জন্য লিকার চা বানিয়ে দিয়েছি টোস্ট বিস্কুট দিয়ে। সবাই মিলে চা খেতে খেতে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো, ব্লগ ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।